বলো। হ্যাঁ, ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে। আচ্ছা, আমাদের ফ্যামিলিটা হচ্ছে একটু ইসলামিক, মানে পর্দা, কোরআন পড়া এগুলো অনেক পছন্দ করেন। মাশাআল্লাহ। তো ছোটবেলা থেকেই আর কি আমি ওইভাবেই বড় হই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা অনেক রাগী, অনেক রাগী। সে হচ্ছে এমনও দিন গেছে যে আমি নামাজ পড়তেছি, আমার সিজদাটা হয় নাই, সে সিজদার মধ্যে মারা শুরু করছে। মানে আমি ছোটবেলা থেকেই তার কাছে আর কি মানে একটা মানে ইয়া লাগতো যে আমি কিছু করতেছি, আমার গায়ে হাত তুলতেছি। তুমি কি আমাকে ঘটনাটা বলতে পারো কিনা, মানে ছোটবেলার কোনো ঘটনায় তুমি কষ্ট পেয়েছো বলে তুমি হয়তো ভাবে বলছো, ঠিক আছে। তার আগে যদি আমি একটু ছোট ছোট করে জানি, মানে তোমরা কয় ভাই বোন? আমরা দুই বোন। দুই বোন। তুমি কি বড় না ছোট? আমি সবার বড়। তুমি সবার বড়। বাবা কি করেন তোমার? আমার বাবা হচ্ছে ড্রাইভিং চাকরি করেন। ড্রাইভিং এর চাকরি করেন, আচ্ছা। এবং তোমরা, আমি যত জানি যে তুমি ঢাকাতেই বসবাস করছো বা ঢাকার লোকাল, যেটাই বলি না কেন, মোটামুটি অবস্থা সম্পন্ন একটা পরিবার, ঠিক আছে। তো এই যে নামাজের মধ্যেই তোমার গায়ে হাত তুলছে, এটা কত বছর বয়সের ঘটনা? এটা হচ্ছে আমি নামাজ শুরু করি 4 বছর থেকে। 4 বছর বয়স থেকে। তো খুব রাগী, এবং এটা কি জন্য হলো? তোমার কোনো ঘটনা কি মনে পড়ে যে এই নামাজের ভিতরে ঘটনা বা অন্য কোনো ঘটনা যে কারণে তোমার গায়ে হাত তুলছে? আমার গায়ে হাত তুলতেছে সামান্য কিছু বিষয়, আমি এই কাজটা করতেছি, এটা হয় নাই, বা এভাবেও বলতে পারে যে মা তুমি এটা করো না, এইভাবে করো। মানে মুখে বলার আগে মানে হাত চলে আসতো। মাও কি গায়ে হাত তুলতো? মা গায়ে হাত তুলতো, কিন্তু আমি বলবো আমার মা সেই হিসেবে আমার বাবা থেকে আমার মা বেটার ছিল। আচ্ছা। কিন্তু তারপরও আমার বাবার প্রতি একটা অন্যরকম একটা টান ছিল। মানে সবসময় ছোটবেলা থেকে আব্বু আম্মুর যদি ঝগড়া লাগতো তাহলে দেখা যেত যে আম্মুর সাপোর্ট আমি টানতেছি না, কিন্তু আম্মুর এখানে কোনো দোষ নাই, সব দোষ বাবার। মানে বাবাকে বেশি পছন্দ? হ্যাঁ, বাবাকে বেশি পছন্দ করে, যত মারতো তারপরও মেয়েরা কেন জানি বাবাকে বেশি পছন্দ করে। আমি তখন শরীর সরে শিখি, মাত্র 4 বছর বয়স। সে আমাকে হঠাৎ পড়াইতে বসে অনেক মারধর করে, মানে অনেক মারে। আমি ছোটবেলা থেকে এমনও দিন গেছে যে আমার দাদির সাথে আমার বাবার লাগছে, উল্টা এসে আমাকে মারতেছে, মানে এরকম একটা পরিস্থিতি। আচ্ছা। তো এরকম করতে করতে যায়, তো আমার 4 বছর বয়সের একটা কাহিনী। সেটা হচ্ছে একদিন তখন তো অনেক ঘন ঘন কারেন্ট যেত, তো আমাদের বাসাটা এরকম ছিল যে বাথরুমের সাথে বাঁশঝাড় ছিল, জাম গাছ ছিল। তো ছোটবেলা থেকে ওই বাথরুমে যেতে অনেক ভয় পাইতাম। তো মা আম্মুকে বলতেছে, আম্মু আমি একটু বাথরুমে যাব, একটু চলো আমার সাথে। আম্মু বলতেছে একা একা যায় অভ্যাস করো, আমি যাইতে পারবো না, বড় হইতেছো না তুমি। তো আম্মুর কথা শুই না, আম্মুকে অনেক রিকোয়েস্ট করছে, গেল না। তারপর হচ্ছে আমার চাচিদের বললাম, দাদিকে বললাম, তারা কেউই যাবে না, সবাই বসে গল্প করতেছে। তো আমাদের বাসায় একজন ভাড়া থাকতো, তাকে আমরা দাদু বলে ডাকতাম। তো আমি তাকে যে বলতেছি, তার তখন নতুন আসছে, মানে আমাদের বাসায় ভাড়া নতুন আসছে। আমি বলতেছি যে দাদু আপনি একটু আমি একটু টয়লেটে যাবো, আপনি একটু যেয়ে দাঁড়াবেন। সে আমাকে বলে কি আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে আসো। ওনার কাছে গিয়ে বসছি, মানে সে আমার সাথে এক ধরনের একটা খারাপ আচরণ করছে। তখন আমি বুঝতে পারিনি জিনিসটা, আমি ভাবছি যে সে আমার সাথে আমাকে আদর করতেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি এতটুকু, আমার অনেক কষ্ট হইতেছিল, আমি এই জিনিসটা বুঝতে পারছি। তারপর আমি তোমার যদি সময় লাগে, এবং আমি তোমাকে বলি যে তুমি আজকে যতক্ষণ আমার সঙ্গে আছো, হ্যাঁ, রেডিওতে যতক্ষণ তুমি তোমার এই গল্পটা বলবা, তোমার এটা চিন্তা করা উচিত, মানে দরকার নাই তুমি কাঁদলে মানুষ কি মনে করবে, তোমার এটা বললে মানুষ কি মনে করবে, ওই জিনিসটা তুমি আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, তুমি মন খুলে বলো। আমি চাই যে আজকে 2 ঘন্টা পরে তুমি একদম একটু হলো রিল্যাক্স হও, কজ আমি তোমার স্টোরিটা জানি, অ্যান্ড উইচ ইজ ভেরি ফিয়ারফুল। এবং আমার মনে হয় যে আমি বারবারই বলছি, আমার ইন্টারাপশন একটু ক্ষমা চোখে দেখবেন, কারণ আমি এরপরে গিয়ে কোনো কথা বলবো না, আমি শুনবো শুধু। কারণ আমি জানি বলে আপনাদেরকে বলছি, বিশেষ করে টিনেজার ছেলে মেয়ে যারা আছে, এবং যদি বাবা মা কেউ শুনে থাকেন, তাহলে অন্তত আজকের এপিসোডটা তাদেরকে বলুন শোনার জন্য, কারণ আজকের এপিসোডটা তাদের অনেকেরই জীবন পরিবর্তন করে দেবে বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ আয়েশা, বলো। তারপর হচ্ছে বাসায় এসে পড়ে আমি জিনিসটা কাউকে বলি না, কাউকেই না। আমি এতটুকু ভাবছি, আমি আমার মার কাছে ছোটবেলা থেকে সব রকম কথা শেয়ার করি, কিন্তু তারপর আমি মাকে বলি নাই। কিন্তু আমি ভাবছি যে এরকম একটা জিনিস থাক, বলার কি দরকার, হয়তো বা জিনিসটা অনেক খারাপ। আমার তো তখন মনে হয়েছে জিনিসটা খারাপ, আমি তারপরও বলি নাই। তো একদিন হচ্ছে আমি ক্লাস 4 এর আমি মাদ্রাসায় পড়তাম। তো 4 এ আমার আম্মু আর কি প্ল্যান করলো যে আমাকে স্কুলে ভর্তি করবে মাদ্রাসা থেকে। তো স্কুলে ভর্তি হলাম, রেজাল্ট ভালো ছিল। আমার আম্মু এমনি আমার ছোট বোনের থেকে আমাকে খুবই আদর করতো। আর সবচেয়ে বড় কথা, আমি ছোটবেলা থেকে একদম অসুস্থ মানে আমার জন্ম হয়েছে অসুস্থ ভাবে, এই জন্য আমার মা আমাকে অনেক আদর করতো বিশেষ করে।
আর আমার মার আমাকে নিয়ে অনেক আশা ছিল যে আমার বড় মেয়েটার ব্রেন ভালো, আমার বোনটার ব্রেনটা একটু মানে ড্যাম, আমার ব্রেনটা একটু ভালো। তো আমার মার অনেক আশা ছিল আমার মেয়েটা এত বড় হবে, এই আশা নিয়ে সে স্কুলে ভর্তি করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবা আমার মাকে অনেক নির্যাতন করতো, অনেক টর্চার করতো। এমনও একদিন গেছে যে আমি আমার চাচাতো বোনের সাথে আমার একটা কলম নিয়ে লাগছে, মানে আমার ফুপ্পি 2টা কলম পাঠিয়েছে, 2টা কলম 2 রকম, 2টার কোয়ালিটি 2 রকম। তো আমার বাবা আয়সা ওকে একটা কলম দিছে, তো আমি পরে জানতে পারি যে আমার ফুপ্পি ওকে কলম দিছে। তো আমি বলি যে তোমাকে তো কলম দিছে, তাহলে তুমি আমার কলমটা, ছোট ছিলাম, তোমার কলমটা আমাকে দিয়ে দাও, আমি যেটা তোমাকে দিছি সেটা তুমি আমাকে দিয়ে দাও। তো সেই ব্যাপারটা আমার আমার যে চাচা তার কানে চলে যায়। সে করে কি কলমগুলা নিয়ে এসে মানে উড়া টুরা মেরে ফালায় দিয়ে বলতেছে তোদের কলম তুই রাখ। আচ্ছা। তো আমার মা তখন বলে যে আপনি কেন এমন করতেছেন, ও তো ছোট মানুষ, বলতেই পারে, এই ব্যাপারটা নিয়ে আপনি এইভাবে কেন রিয়েক্ট করবেন। সেই দিন আমার চাচা আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আচ্ছা। তো বলার পর ওই দিন থেকে আমাদের তাদের সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যদি আমার ওই চাচাতো বোন যে কাপড় পরতো আমিও ঠিক সেই কাপড়ই পরতাম, মানে এত ভালো একটা সম্পর্ক ছিল। ওই দিন থেকে সব শেষ হয়ে যায়। সেই দোষটা আমার বাবা আমার মাকে এত মায়ের দেয়, যেটা হচ্ছে আর্মিদের বেল্ট থাকে এক ধরনের শক্ত বাহিরের, সেই বেল্ট দিয়ে আমার মাকে মারে। তো এক পর্যায়ে মারতে মারতে আমার মা অজ্ঞান হয়ে যায়, এত মায়ের খায়। আবার যদি দেখা যায় যে একসাথে ভাড়াটিয়া বাসা, কারো কাপড়ের সাথে কারো কাপড় লাড়তেই পারি, এটা স্বাভাবিক, ভাড়াটিয়ার কাপড়ের সাথে আম্মুর কাপড় লাড়তেই পারি, সেটা কেন লাড়লো সেটা নিয়েও গায়ে হাত তুলবে। মানে এমন হতো যে সংসারের টুকিটাকি বিষয় যেগুলো নিয়ে গায়ে হাত তুলে, শুধু ওই রকম গায়ে হাত তোলা না যে সিম্পল ভাবে 2-3টা চর থাপ্পড়, ওই রকম না, মানে এমন ভাবে গায়ে হাত তুলে যে আম্মু একবার না পারতে চলেই গেছিল বাড়ি ছেড়ে। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেছিল। এরকম চলতে থাকে ঘরের মধ্যে। আর সবচেয়ে বড় আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো। আমার মা যদি আমাকে মারতো, আমার দাদি আমার মার সাথে ঝগড়া করতো। তো একদিন আমার মা আর কি আমার দাদির সামনে দাঁড়ায় আছে, তো বলতেছে আমার মা যে মার থেকে যে বেশি ভালোবাসবে সে ডাইনি। তো মার ওই কথাটা হয়তো বা ভুল ছিল। তারপরে যৌথ পরিবারে বড় হয়েছে, মানে বাবা চাচা সবাই মিলে? হ্যাঁ, সবাই মিলে, কিন্তু একসাথে খেতাম না। আচ্ছা, আলাদা আলাদা ছিল, কিন্তু সবাই মিলে একসাথে থাকতাম। আচ্ছা। তো তারপর হচ্ছে এরকম এই কথা বলার পর ওই ব্যাপারটা নিয়ে লাগে গিয়ে যাওয়ার পর মনে কর আব্বু আসছে, আব্বুর কাছে বিচার দিছে আমার দাদি যে তোর বউ এই কথা বলছে, আবার মারধর। তারপর হচ্ছে একদিন এক পর্যায়ে আমি আমার দাদুর সাথে অনেক রাগ করি যে তুমি একটা বিষয় তোমাদের ভিতরে কেন রাখো না, তুমি কেন আব্বুর কাছে বলো, আর আব্বু আম্মুকে কেন এত মারে। তো এই কথা, আর আমি যখন ছোট ছিলাম আমি আমার আম্মুকে অনেক জ্বালাইছি, মানে এত পরিমাণে জ্বালাইছি যা বলার মতো না। তারপর এমনও দিন গেছে যে মানে আমার আম্মু টিকতে না পারে, আমার যন্ত্রণা আমাকে নিয়ে বের হয়ে গেছে বাসা থেকে। আবার আমার বড় চাচার তখন বিয়ে করেনি, মানে আমার বাবা আগে বিয়ে করছে। আচ্ছা। আমার বাবা আগে বিয়ে করছে বলতে আমার বড় চাচার ফার্স্টের যে ওয়াইফটা সে চলে গেছে। আচ্ছা। সে চলে গেছে। তো আমার মা ছোট হওয়ার পরেও সে তার ভাসুরের সবকিছু মানে সব ইন টোটালি সব জামা কাপড় সবকিছু ধুইতো, সবকিছু ইয়ে করতো। আমার বড় চাচাও আমার মার নামে অনেক কথা বলতো, যদি তার একদিনের গোসলের পানিটা যদি চাইপা না দিত। আচ্ছা। অনেক কথা বলতো। তো এইসব মনে করেন আমার মা তারপরে সহ্য, খালি এই জিনিসটা ভাবতো যে এখন একটা সন্তান হয়ে গেছে, এখন কোথায় যাব। আর হচ্ছে রিলেশন করে বিয়ে হয়েছে, আমার নানা নানিরাও ও তো ফ্যাসিলিটিটা ভালো না। আমার মা সারা জীবন কষ্ট করছে, একদম ছোটবেলা থেকে 7 বছর থেকে সে গার্মেন্টসে চাকরি করছে যখন তার 7 বছর বয়স। আর আমার মা হচ্ছে তার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার আম্মুর গলা দিয়ে ব্লাড বের হইতো। আচ্ছা আচ্ছা। ফুসফুসিতে ক্ষত ছিল তার। ওকে। তারপর হচ্ছে অনেক ট্রিটমেন্ট করছে অবশ্য, কিন্তু কোনো কাজ হয় নাই। কেউ বলছে টিবি রোগ হয়েছে, আবার কেউ বলছে যে যক্ষা হয়েছে। এর ফাঁকে আমি একটা কথা বলি, আমাদের বাসায় একটা ঝগড়া লাগছিল আমার ছোট ফুপ্পির সাথে আমার বাবার। মানে হচ্ছে আমার বাবার একটা মানে ইয়া ছিল যে সে যেখানে যেত আমার দাদির সাথে আর কি সালাম দিয়ে যেত যে আচ্ছা ভালো থেকে, মানে কথা বইলা তার যাইতে হবে যেখানে যাক।
আমার বাবা। তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা। তোমার বাবা, আমি যেটা বুঝতে পারছি যে তার মা অর্থাৎ তোমার দাদির প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হ্যাঁ, ছিল। শ্রদ্ধাশীল ছিল। আচ্ছা। তারপর হচ্ছে বাবা বলে যেত, তো আমার ফুপির সাথে এরকম একটা বিষয় নিয়ে যে আমার ফুপি আর কি বলতেছে যে ন্যাকামো, মানে এরকম কিছু একটা বলছে হয়তো বা। সো ওই 2-3 কথায় আর কি আমার বাবার সাথে আমার ফুপি লাগে গেছে। লেগে যাওয়ার পর আমার বাবা কি করছে, আমার ওই ফুপির গায়ে হাত তুলছে। তোলার পর আমার দাদি আবার মনে হয় একটু রেগে গেছে যে কেন ওর গায়ে তুই হাত তুলছিস, তোর তো বড় ছিল। তারপর এই কথা বড় বোনের গায়ে হাত তুলেছে? হ্যাঁ, বড় বোন বলতে তার 1 বছরের সিনিয়র হবে। আচ্ছা। আমার ছোট ফুপি, সবার ছোট। আর আমার বাবা হচ্ছে ফ্যামিলির সবার ছোট ছেলে। তারপর করলো কি, জায়া একটা জানালা ছিল, জানালার ভিতরে হাত ঘুষা দিল। কে? আমার বাবা, রাগে, আমার দাদির উপরে রাগ করে। এটা তুমি কত বছর বয়সে গল্প বলছো? এটা আমি 7 বছর। ওকে, ঘুষে দিল। তারপর হচ্ছে ঘুষা দিছে। তো আমি করলাম কি, মানে আমি অবস্থা দেখি আমার বাবার রগটা এখান থেকে পুরো ছিঁড়ে গেছে, এই হাতের এখান থেকে। ডাক্তার বলছে যে হাত কেটে ফেলতে হবে। তারপর হচ্ছে ডাক্তার বলল যে প্রায় হাতটা ফেলে দিতে হবে, এরকম একটা অবস্থা। আমি মানে যখন ঘুষা দিছে আমার বাবা, তো আমি বুঝতেছি যে আমার বাবার অনেক কষ্ট হইতেছে। আমি করছি কি, আমি যে বাবাকে পিছন থেকে জড়ায় ধরছি যে বাবা বাবা বইলা। তো আমার তখন হচ্ছে আমার ছোট বোন মানে পেটে আমার মা। তো হচ্ছে আমাকে করলো কি, গেঞ্জিটা ধরে একটা আছাড় মারলো। ওই অবস্থাতে আমার গেঞ্জি ধরে আছাড় মারলো। সেই আমি একটা সাদা গেঞ্জি পরা ছিলাম, তো ওই গেঞ্জিটার মধ্যে ব্লাড লেগেছিল। আমি যখন ছোট ছিলাম, যখনই গেঞ্জিটা দেখতাম তখনই বাবাকে বলতাম যে বাবা, মনে আছে তোমার যে হাত কেটে গেছিল, সেই রক্তটা কিন্তু এখনো লেগে আছে, দাগটা কিন্তু এখনো উঠে নাই। তো তারপর হচ্ছে তাড়াহুড়ো করে বাবাকে নিয়ে যায় ডাক্তার। আমার মেজো চাচা যদিও আমাদের সাথে এক সময় খারাপ ব্যবহার করছে, এক সময় খারাপ, কিন্তু আমার চাচা আমাদের জন্য অনেক করছে, ইভেন এখনো করে। তারপর হচ্ছে আমার ডাক্তারের পাটা ধরে যে হাত কাটা যাবে না, আপনি যাই করেন হাত কাটা যাবে না, যত টাকা খরচ হোক। তারপর হচ্ছে মানে অনেক টিয়া করার পর ঠিক হয়। আমার ছোট বোনও তখন মানে হবে এই অবস্থা, আব্বুরও এই অবস্থা, সাথে আমার ছোট বোনটা হবে। মেডিকেলে নিয়ে গেছে আম্মু, মেডিকেলে ভর্তি, আমি বাসায়। তো যেদিন গেছে ওই দিন দুপুরের দিকে আমার মা এসে পড়ছে। আচ্ছা। এসে দেখে যে আমি তখন তো ছোট, কাদা টাদা নিয়ে খেলতেছি, কুচুলে কাদার অবস্থা। আম্মু এসে কান্না করে দেয় আমাকে দেখে, কান্না করে দিয়ে বলে যে আমি এই কয়েক ঘন্টার জন্য গেছি, তাই তোর এই অবস্থা, যখন আমি থাকবো না তখন কি করবি? তখন এই কথা বলে মানে আম্মু কান্না করে দেয়। তো তারপর আম্মু নিজে এসে গোসল টোসল করায় আমাকে। গোসল করানোর পর ঘর পরিষ্কার করে সবকিছু করে। বাবার ওই অবস্থা, হাসপাতালে খাবার দাবার, আমার ছোট বোনটাও হয়েছে। আর সবচেয়ে বেশি হেল্প করে হচ্ছে আমার খালামুনি। আচ্ছা। কারণ তখন তো আমার বাবার ইনকাম ছিল না, তখন আমার খালামুনি আমাদের ফ্যামিলিটাকে আমার খালামুনি চালাইছে, খালামুনি দেখছে। তো তারপর হচ্ছে এইভাবে বাবার হাত ঠিক হয়, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়। তারপর এইভাবে যেতে থাকে। ওই যে আমার আম্মুর যে অসুখটা, সেটা তো দিন দিন বাড়তেছে, আর সেটা এখনো ধরা পড়ে নাই। তখনও ওই যে মানে কি হয়েছে, প্রবলেমটা শেষ হয় নাই। তো আর এটা প্রত্যেক মাসে যেত, ব্লাডিংটা প্রত্যেক মাসে হইতো। আর যখন হইতো আমার কাছে মনে আছে যে যখন ব্লাডিং হতো তখন হচ্ছে একটা আম্মুর একটা আলাদা গ্লাস ছিল। আমাদের বলতো কি যে এই গ্লাসে পানি খাওয়া না, কারণ সে ভাবতো যে ওই রোগটা যদি আমাদের হয়ে যায়, ছোঁয়াছে ব্যাপার, মানে সেটা ভাবতো, কিন্তু আসলে ব্যাপারটা ছোঁয়াছুঁই ছিল না। তারপর হচ্ছে সেই জিনিসটা ব্যাপার আমি আম্মুকে বলতাম যে আল্লাহ যদি দেয় তাহলে এইভাবেই হবে, এটা ছোঁয়াছুঁইর কোনো কিছু না। তো তারপর আর আম্মু খুবই মানে অসুস্থ থাকতো, আর প্রত্যেক মাসে তাও আবার খন্ড খন্ড ব্লাড যেত। আমি নিজের চোখে দেখছি আমার আম্মু যে কত কষ্ট করছে। তারপর এইভাবে একদিন আমি আস্তে আস্তে 6-এ উঠি। 5-এর এক্সামের একটা কথা বলি। যখন আমি 5-এর ফার্স্ট এক্সাম, যেটা যে সমপনীর প্রথম সামরিক পরীক্ষা, সেখানে আমার একটা সাবজেক্ট খারাপ হয়। সেটা হচ্ছে তুমি প্রথম সামরিক পরীক্ষায়, সামরিক না, এটা সাময়িক, প্রথম সামরিক পরীক্ষায় আমিও সামরিকই বলতাম ওই সময়টা, তো ভুল করে, এই কারণেই তোমাকে বললাম। হ্যাঁ, ঠিক আছে, বলো। প্রথম সাময়িক পরীক্ষায় আমি খারাপ রেজাল্ট করি আর কি, একটা সাবজেক্টে, সেটা হলো ম্যাথে খারাপ করি। তারপর হচ্ছে আম্মু জিনিসটা বুঝতে পারে যে এখন যদি আমি ওকে করি, যে মারধর করি, তাইলে ওর জিনিসটা আর কি
অনেক কষ্ট পাবে আচ্ছা। জিনিসটা। সো আম্মু মারধর করেন, আম্মু বুঝায় যে এখন খারাপ হয়েছে, থাক, এর পরের বার ভালো করবা, ভালো করার চেষ্টা করবা। তারপর হচ্ছে আমি ভাবছি কি বাবা কিছু বলবে না, কারণ যখন আস্তে আস্তে বড় হইতেছি তখন বাবা এত পড়ালেখার দিকে এতটা দেখতো না। আচ্ছা তো আমি তারপর না আবেগের বসে দেখাইছি খাতাটা, যে আব্বু দেখো আমি রেজাল্ট দিছি, খাতা দেখো। তো ওইটার কি লাল দাগ দিয়ে দেয়া ছিল 22। তো বাবা বুঝতে পারছে যে এটা কম, তো বলতেছে এটাতে কম কেন। তারপর আমি বলতেছি এটা খারাপ হয়েছে একটু, আম্মু আমাকে কিছু বলে নেই, আম্মু আমাকে মারে নেই। তো এই কথাটা বলার পর বাবাও করলো কি, ঝাড়ু, শলার ঝাড়ু যেটা বলে, শলার ঝাড়ু নিয়ে আমাকে অনেক মারছে। মানে এত আমি আসলে ভাবতেই পারি না যে সে আমাকে মারবে, মানে আমি পুরো হতভম্ব হয়ে গেছি। তারপর আম্মু বলতেছে যে আমার মেয়েটার রেজাল্ট খারাপ করছে, আমি আর কিছু বলি না, আপনি কেন বললেন? আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলি। এই শাসনের বিষয়টা যখন তোমার সাথে হতো, ধরো বাবা তোমাকে শাসন করছে, তখন মা কি তোমার পক্ষ নিত, বা মা তোমাকে শাসন করছে, বাবা কি তোমার পক্ষ নিতে নিয়ে, কি তাদের মধ্যে কোনো ঝগড়া হতো? হ্যাঁ, এটা কি অনেক হতো। regular হতো? এমনকি আমার মারও খাইছে এই ব্যাপারটা নিয়ে, যে কেন মারো, এত ও বড় হইতেছে না, ওর গায়ে কেন হাত দাও। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখানে এই বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ। একটা হচ্ছে যে গায়ে হাত তোলার বিষয় নিয়ে তো বুঝতেই পারছেন আমি কি বলবো, উচিতই না। বিশেষ করে এটা সাধারণত আমি দেখি যে আমাদের সমাজে মারা বেশি করেন সন্তানদেরকে একটা বয়স পর্যন্ত, এবং বাবাদের কাছ থেকে আসলে গায়ে হাত তোলার বিষয়টা অতটা দেখা যায় না। কিন্তু এই ক্ষেত্রে স্টোরিটা একটু ব্যতিক্রম। তবে এটা ঠিক যে শাসনটা পরিমিত হওয়া উচিত। আর এই শাসনটা হলে, বিশেষ করে বাবা যদি শাসন করে তাহলে মায়ের সেখানে ইন্টারফেয়ার করা উচিত না, মা যদি শাসন করে বাবারও সেখানে ইন্টারফেয়ার করা উচিত না। এবং দুজনকেই মনে রাখা উচিত যে শাসনের লেভেলটা যেন এত না হয়ে যায় যাতে করে আরেকজনকে সেখানে ইন্টারফেয়ার করা হচ্ছে। বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ এতে করে সন্তানের মানসিকতার উপরে খুব ভয়ানক রকমের প্রভাব পড়ে, যে কারণে আমি প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, হ্যাঁ বলো, তারপর কি হলো? তারপর হচ্ছে মারার ওই দিন ছিল জুম্মার দিন, নামাজ পড়তে যায়, যাওয়ার পর আম্মু বলে যে তুমি থাক, মারছে তো কি হয়েছে, থাক, বাবাই তো মারছে। তো বলার পর আমি আবার ইয়া হয়ে যাই। আমাকে আমার বাবার আবার কি, যে আমার বাবার কথা হচ্ছে তুমি অলরাউন্ডার থাকবা, পড়ালেখার দিক দিয়েও থাকবা, আরবি সাইডের দিক দিয়েও থাকবা। তারপর হচ্ছে আমার বাবা আমাকে একটা বই দেয়, সেটা হচ্ছে প্রশ্ন উত্তর ইসলামী আকিদা বইটার নাম। আচ্ছা। সেটা হচ্ছে ইসলামিক সবকিছু বিষয় ওই বইটার মধ্যে লেখা থাকে। আচ্ছা। তো আমাকে বলছে 3 মাসের টাইম দিছে, তখন আমি মাত্র ক্লাস 5-এ পড়ি। আমাকে বলে 3 মাসের মধ্যে এই বইটা কভার করে দিতে হবে, আমি এই কয়দিনের মধ্যে তোমাকে ধরবো, যদি তুমি না পারো তাহলে তোমার খবর আছে। এই বইটা নিয়ে আমি অনেক মার খেয়েছি আমি। আচ্ছা, এই যে বইটা তোমাকে দিয়ে তোমাকে এই ধরনের কড়া কথা বললো, ওই বইটার ভেতরে কি আছে, বা ওই বইটা আদৌ তুমি বুঝবা কিনা, বা না বুঝলে তোমাকে বুঝিয়ে দেওয়া, এই ধরনের কোনো বিষয় কি তোমার বাবা তোমার সঙ্গে কখনো করেছে, নাকি বইটা দিয়ে বলেছে তুমি কভার করে দিবা, জাস্ট এটুকু? না, বইটা দিয়ে বলছে কভার করে দিবা, না বুঝলেও তোমাকে কভার করতে হ্যাঁ হবে। কভার করতে হবে, তোমার মুখস্থ করতে হবে, এমনকি কোরআনের আয়াত সহ, অর্থ সহ তোমার মুখস্থ। আর সবচেয়ে বড় কথা, আমি যখন 5 বছর বয়স, তখন আমি কোরআন খতম দিই আমি 5 বছর বয়সে। আচ্ছা। তারপর হচ্ছে ওই হিসেবে বাবা মনে করছে যে আমি হয়তোবা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, হয়তোবা তার ধারণা ছিল এরকম। আচ্ছা। কিন্তু পড়ালেখার চাপ, আবার পাশাপাশি এই বইটা এটা কভার করা পসিবল না। তো এক পর্যায়ে আমি এইসব ডিপ্রেশন নিতে আমি অনেক অসুস্থ হয়ে যাই। ক্লাস 5 এর ঘটনা? হ্যাঁ, ক্লাস 6 এ? এটা হচ্ছে ক্লাস 5 এর ঘটনা। ক্লাস 5 এর ঘটনা, ওকে। হ্যাঁ।